আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। অতি কঠোর প্রবণতার সীমা লঙ্ঘনের ঝুঁকি থাকে, তাই সংকট উত্তরণে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাধানও তালাশ করতে হবে। এসব নিয়ে আজকে আলোচনা আইনের পথে। কথা বলতে স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুরুল আলম লেনিন। আমি সুলতানা কামাল অ্যাডভোকেট, আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন বৃহস্পতিবার, আগামীকালই। দেশে এখন গণতন্ত্রের অবস্থাটা কেমন? অধিক উন্নয়নের বিনিময়ে কম গণতন্ত্র মেনে নেওয়া সরকারি দলের যে আহ্বান, তার সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার অবস্থান কি তার বিপরীতে কিনা, তার সমান্তরালে কিনা, বা তার পক্ষে কিনা? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ আওয়ামী লীগের জন্ম একেবারে প্রশ্নাতীতভাবে এই দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এনেছিল। বিশেষ করে আমাদের ৫০-এর দশক থেকে শুরু করে একেবারে মুক্তিযুদ্ধ পর্যন্ত, মুক্তিযুদ্ধ সময়কার তাদের যে ভূমিকা, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা যে প্রগতিশীলতার পরিচয় রেখেছিল, তারা যে গণতন্ত্রের প্রতি তাদের যে একটা অঙ্গীকার, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের যে ত্যাগ স্বীকার, আমার মনে হয় যে যারা বাংলাদেশের ইতিহাস সচেতন মানুষ কিংবা সত্যকে দেখার এখনো সাহস সেরকমভাবে রাখে, তারা কেউ সেটা অস্বীকার করতে পারবে না। এমনকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও আমরা যারা নিরপেক্ষভাবে বাংলাদেশের পরিস্থিতিটাকে অবলোকন করছি কিংবা আমাদের যে মূল্যায়নগুলি করি, তারা এই কথা কখনোই অস্বীকার করি নাই যে সবসময় বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে যে আওয়ামী লীগের হাত দিয়েই গণতন্ত্রকে বাংলাদেশে আসতে হবে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্ভব। সেটা আওয়ামী লীগ কতখানি রাখতে পেরেছে না পেরেছে সেটা ভিন্ন একটা মূল্যায়নের কিংবা ভিন্ন বিবেচনার বিষয়, কিন্তু আওয়ামী লীগের উপরে এই ভরসাটা সবসময় রেখেছে। বিশেষ করে আমি বলবো আজকের দিনে যেটা নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন, ভীষণভাবে চিন্তিত, সেটা হচ্ছে একটা যে ধর্মনিরপেক্ষতা কিংবা অসাম্প্রদায়িক রাজনীতির যে ব্যাপারটা থাকে, সেটা মানুষ কিন্তু সবসময়ই ভেবেছে যে আওয়ামী লীগের মাধ্যমেই সেটা সম্ভব, এবং সেটার জন্য আওয়ামী লীগকে যথেষ্ট অপবাদও সহ্য করতে হয়েছে, নানা ধরনের নিন্দার সামনাসামনি তাদেরকে করা হয়েছে সুবিধাবাদীদের দ্বারা, যারা এই দেশটাকে অন্যরকমভাবে তৈরি করতে চেয়েছে কিংবা দেখতে চেয়েছে। তারা সেই একটা জায়গা থেকেই আওয়ামী লীগকে কিন্তু বারবার কোণঠাসা করারও চেষ্টা করেছে নানাভাবে। তো সেই জন্য যারাই এই দেশে প্রগতিশীলতা দেখতে চেয়েছে, যারাই এই দেশে ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠা চেয়েছে, গণতন্ত্রের ব্যাপারে আওয়ামী লীগের উপরে কিন্তু কখনো মানুষ কম ভরসা রাখে নাই। তারা ভরসাটা রক্ষা করতে পেরেছে কিনা আবারও বলছি যে সেটা ভিন্ন ব্যাপার। এখন দ্বিতীয় যে অংশটা ছিল এই প্রশ্নের, যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, আমি যেভাবে উন্নয়নকে দেখি সেখানে মতভেদ থাকতে পারে। বন্ধু লেনিন এখানে আছেন, যিনি আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, তাদের ভাষ্য আমরা শুনবো। কিন্তু আমি যেভাবে উন্নয়নকে দেখি, যে উন্নয়ন কখনো গণতন্ত্র ব্যতিরেকে হতে পারে না। উন্নয়ন কখনো মানুষের নিরাপত্তা বোধের উপরে একটা অন্ধকার ছায়া ফেলে উন্নয়ন এগোতে পারে না। এখন উন্নয়নের জন্য মানুষ ত্যাগ স্বীকার করে, সেটাও গণতান্ত্রিকভাবে কিন্তু ত্যাগটা স্বীকার করতে হয়, যেই ত্যাগটা আমরা আমাদের আন্দোলনগুলিতে করেছি। আমরা পাকিস্তানি আমলে ত্যাগ স্বীকার করি নাই, বাংলাদেশের জনগণ অনেক কিছু ছেড়ে দেয় নাই, সবকিছুই কি সবসময় চেয়েছে যে আমাদের এটা হতেই হবে, ওটা হতেই হবে? হয় নাই। কিন্তু সেটার জন্য কিন্তু একটা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করতে হয়। এখন আমাদের যে প্রশ্নটা আমি তুলতে চাই আজকে, যে এখন উন্নয়নের নামে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের উপরে কিছুটা ছাড় দেওয়ার যে ব্যাপারটা, সেটা নিয়ে আসা হচ্ছে কিনা, না এটা এমনভাবে সিদ্ধান্ত আসছে যে হ্যাঁ রাস্তা হতে হবে, অতএব তোমাকে উচ্ছেদ হতে হবে। সেই উচ্ছেদ হওয়ার ভিতরে সেই মানুষগুলি যারা উচ্ছেদ হবে তাদের কতখানি মতামত আছে। আর উচ্ছেদ হওয়া মানে তো শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া না। একটা কথা তো বলতেই হয় যে স্লামস কিংবা যারা বস্তিবাসী কিংবা যারা উচ্ছেদ হয়, তারা শুধুমাত্র মানুষ না, তাদের জীবন, কয়েকটা জনসংখ্যা না, লোক সংখ্যা না। অতএব সেই জীবন সম্পর্কে কতখানি সচেতন থেকে, সেই জীবনকে কতখানি সম্মান দেখিয়ে সেই রাস্তাটা তৈরি করা হচ্ছে, যেখানে মানুষ নিজে থেকেই বলবে যে হ্যাঁ ভাই তুমি আমার রাস্তাটা নাও, আমার জায়গাটা নাও। অত হয়তো একটা আদর্শ জায়গায় আমরা যাব না, কিন্তু তারপরে তো প্রাতিষ্ঠানিক কিছু ব্যাপার আছে যেটার মাধ্যমে কিন্তু এগুলি অনেকটাই নিশ্চিত করা যায়। সেটা আমরা করছি কিনা, মানে আমরা এই প্রশ্নটা লেনিন ভাই আপনার কাছে করতে চাই। সুলতান আপা স্পষ্ট করেই বলেছেন, আমি শুধু যুক্ত করতে চাই আপনাকে। আমিও অভিনন্দন জানাতে চাই যে আওয়ামী লীগের
66তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা যদি এরকম 68তম প্রতিষ্ঠা বার্ষিকী, 67তম বার্ষিকী, বার্ষিকী 68তম দিন। মুসলিম লীগের অভিজাততন্ত্র কোটারি ব্যবস্থার বিপরীতে রাষ্ট্রের সুফল জনসাধারণের দুয়ারে পৌঁছে দিতে যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল তাকে অভিনন্দন জানাতেই হয়। কিন্তু আমি আপার সাথে একটু দ্বিমত পোষণ আপার ব্যাপারগুলি তো আপনি বলবেনই যে আপা যে গণতন্ত্র, আমি আপার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই। বাংলাদেশের মানুষ, দ্বিমত না, একটু যুক্ত করতে চাই যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর অসাম্প্রদায়িকতার বিষয়ে বিশ্বাস করলেও সেই বিশ্বাস বজায় রাখা বড়ই শক্ত হয়ে উঠছে। আওয়ামী লীগ ধীরে ধীরে সাম্প্রদায়িক হয়ে উঠছে। আওয়ামী লীগ ধীরে ধীরে সম্প্রদায়গত এবং ধর্মকে তার প্রতিপক্ষরা যেভাবে ব্যবহার করে সেভাবেই ব্যবহার করতে চাইছে। আমি কিন্তু একটু বলেছি খালেদ যে আসলে কতখানি তারা সেই ভরসাটা রক্ষা করতে পারছে সেটা কিন্তু আমার কাছে সেজন্য আপা আমি যুক্ত করতে চাই, আমার কাছে মনে হয় না যে খুব বেশি রক্ষা করতে পারছে বা রক্ষা করার ইচ্ছাও আছে। লেনিন ভাইয়ের কাছে একটু শুনি। আচ্ছা, আজকের এই দিনে আমি প্রথমেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নের যে সকল নেতৃবৃন্দ কর্মী যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, যারা আমাদের গণতান্ত্রিক সংগ্রামে মুক্তিযুদ্ধে আত্মদান করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সহ তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আপনি যেভাবে প্রশ্নটা পুট আপ করেছেন এখানে, প্রথমত আমার তো সেটাই মনে হয়েছে, এটা তো আওয়ামী লীগের কোনো স্ট্যান্ড বলে আমি তো জানি না। যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, এটা আওয়ামী লীগের কোন ফোরাম থেকে কবে সিদ্ধান্ত হলো আমি তো এটা জানি না। আমি বরং জানি, আমি কি উদ্ধৃতিগুলি দিব এখন? মানে অসুবিধার জায়গাটা হচ্ছে এই যে সৈয়দ আশরাফের কথা তার ব্যক্তিগত কথা হয়ে যায়, সেজন্য আমি যেই উদ্ধৃতি দিই সেটা কিন্তু আপনি চাইলে আমি উদ্ধৃতি দিতে পারি। যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা আজ বলছেন যে গণতন্ত্রের ঘাটতি কোনো বড় সমস্যা নয়, ভালো নেতৃত্ব, দেশে শান্তি থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবেই, গণতন্ত্রের ঘাটতি কোনো সমস্যা নয়। পৃথিবীর যেসব দেশ বড় হয়েছে তাদের মধ্যে কোরিয়া ও সিঙ্গাপুর এই উৎকৃষ্ট উদাহরণ। আমি আরো অনেককেই উদাহরণ হিসেবে দিতে পারি। আমার মনে হয় যে তারাও কনফিউজড। হ্যাঁ, তারা নিজের মতো করে এটা বলে, কারণ আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরামের সদস্য হিসেবে আমি দায়িত্বের সাথে কথাটা বলি যে আওয়ামী লীগের কোথাও কোনো অফিসিয়াল এই স্ট্যান্ড নেয়নি যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন। আমি বরং বলবো বেশি গণতন্ত্র বেশি উন্নয়ন। এবং গণতন্ত্র এবং উন্নয়নকে দুটা একই অবিভাজ্য প্রক্রিয়ার দুটা অংশ বলে আমরা মনে করি। হ্যাঁ, এটা বলতে পারেন যে কখনো কখনো এই কস্ট অফ ডেমোক্রেসি একটা বেশি মূল্য দিতে হয়। এটা রাষ্ট্রবিজ্ঞানে আছে যে গণতন্ত্র কি সবসময়ই খুব পজিটিভ জানে। গণতন্ত্রের সুবাদে অনেক সময় দেখা যাবে যে অযোগ্য লোক, অ্যাপারেন্টলি অযোগ্য লোক, কিন্তু পাবলিক ভোট দিয়ে তো আপনার তাকে রিপ্রেজেন্টেটিভ করে ফেলেছে, কিন্তু তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে। হ্যাঁ, আমি বলি এগুলো হচ্ছে কস্ট অফ ডেমোক্রেসি। তেমনি কস্ট অফ ডেভেলপমেন্টও আছে। ডেভেলপমেন্টের কোশ্চেন করতে গেলে পরেই পরিবেশবাদীরা বলবে যে এইটা করবেন না, হ্যাঁ, তারপরে আপনার নগরবিদরা বলবে যে এইটা করবেন না, এরকম বহু বাধা আসে। কিন্তু আমার মতে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বোথ গণতন্ত্র মানে উন্নয়ন, এই দুটো প্রক্রিয়াকে অবিভাজ্যভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানান রকম বাধা বিপত্তি এটা যেমন আমাদের ফেস করতে হয়, তেমনি এই সকল দেশে গণতন্ত্রের দীর্ঘ কোনো চর্চার ট্রেডিশন না থাকায় আমরা পদে দুটোই শিখি। গণতন্ত্র আমাদের শিখতে হয়, উন্নয়নও শিখতে হয়। আমি একটা কথা বলি এবং খুব মানে সাহস করেই বলি যে আমাদের দেশের গণতন্ত্র এটা হাঁটি পা করে এগিয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে যতটা পারঙ্গমতা প্রদর্শন করেছি, গণতন্ত্র চর্চার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম পারঙ্গমতা কেউই এখন পর্যন্ত সেভাবে দেখাতে পারিনি। সেই জন্য আমি অনেক সময় বলি যে আমাদের গণতন্ত্র এখনো তার শৈশব অবস্থা কাটিয়ে ওঠেনি। তবে এটা সুলক্ষণ যে আমি মনে করি যে আমাদের উন্নয়ন যদি করতে হয় তাহলে পরে গণতন্ত্র হচ্ছে তার অপরিহার্য পূর্ব শর্ত। মানুষের অংশগ্রহণ ছাড়া কিসের উন্নয়ন হবে? হ্যাঁ, তাই যদি হতো তাহলে পরে অতীতের সামরিক শাসকরা এবং স্বৈরতন্ত্রের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হতো। কিন্তু এটা অনেক গবেষকই বলেছেন, ইভেন বিএনপি শাসনামল মানে 91-এর পরের থেকে যে সরকারগুলো ইলেকটেড সরকার, সেটি না যত বিতর্কই থাকুক না কেন, বরং আপনি দেখবেন যে প্রবৃদ্ধির হার, উন্নয়নের হার এই সময়ে বেশি হয়েছে, স্বৈরাচারী আমলের চাইতে বেশি হয়েছে, মিলিটারি রুলের চাইতে বেশি হয়েছে। তাহলে এটা কেন হয়েছে? বিকজ এখানে জনগণের প্রতি মুহূর্তে, এখন ও যখন আমি ঠাট্টা করে বলি যে তোমাকে আমার ভয়, এই ভয়টা তো একা না,
কেবল ভয় করি তা তো না, আমি একইভাবে মনে করি যে যেই সমালোচনাটা সে তার অবস্থান থেকে করছেন সেটাকে আমি এক কথায় ফুৎকারে উড়িয়ে দিলাম তা তো না, ওটার থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি, আমি বোঝার চেষ্টা করি, হ্যাঁ, এবং এইভাবেই মানে যে মানে কিন্তু লেলিন ভাই, আমি তো মানে আমি খুবই নগণ্য সাংবাদিক হিসেবে আমি দেখি যে আওয়ামী লীগ কোনো সমালোচনায় নেয়ার চেষ্টা করে না, সমালোচকদের তারা শত্রু মনে করে। এবং সেটা হচ্ছে আপনাদের মুখ থেকে আমরা বারবার এই কথা শুনি যে আমরা আসলে যারাই সমালোচনা করে তারাই শত্রু, শুধু প্রশংসাকারীরা হচ্ছে বন্ধু। না, এটা একটা সাধারণ ধারণা হয়ে যায়। আমি তো আগেই বলেছি যে গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে, এবং সেখানে গণতান্ত্রিক সহিষ্ণুতার প্রশ্নটা তো অবশ্যই রয়েছে, যে আমরা সমালোচনাটাকে কিভাবে দেখি, কতটা মানে গ্রহণযোগ্য বলে মনে করি। সেগুলো পলিটিক্যাল রেটরিক্স যখন হয়, বিরোধী দল সরকারি দল তখন কিছু ওই যে বাড়তি কথা যেগুলো বলে সেগুলো হয়, কিন্তু আমার মূল আন্ডারস্ট্যান্ডিংটা কি? মূল আন্ডারস্ট্যান্ডিংটা আমি সংবিধানে মৌলিক অধিকারের জায়গায় আমি বাক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা সব কিন্তু আমি দিয়ে রেখেছি। আমি বৈধ কেমন মানে মুসলিম লীগারদের মতো শোনালো, দিয়ে রেখেছেন মানে কি? সেটা আমরা অর্জন করেছি, আপনি দিয়ে রাখবেন কেন? আমরা 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 তো সেটা আমাদের অধিকার, আমরা তো সবাই মিলে সেটা অর্জন করেছি। আপনি সেই অর্জনের পুরোধাদের একজন, না না, এটা সৈনিকদের একজন। এটা আপনি দিয়ে রেখেছেন কেমন একটু কানে লাগলো। আপনার লাগতে পারে, কারণ হচ্ছে যে আমি তো এখানে কনভারসেশন করছি। জি জি, দিয়ে রেখেছি মানে ইন দ্য সেন্স যে আমি এখন ক্ষমতায়, জি কেমন দায়টা আমার বেশি, কেমন এটা সংবিধানে দেওয়া আছে, জি তাই তো, এটা আমি দিই নাই, আপনি সংবিধানেই দেওয়া আছে, আপনি বন্ধ করেন না। কিন্তু আমি মনে করি যে সংবিধানে যেগুলো দেওয়া আছে সেই সংবিধানের সাংবিধানিক অধিকারকে আমি সংরক্ষণও করি। হ্যাঁ, আমার দিক থেকে আমি এটা সংরক্ষণ করি। আমি জানি যে সংবিধানের জন্য আমাদেরকে পাকিস্তানি আমলে লড়াই করতে হয়েছে, এই সংবিধান পুনরুজ্জীবনের জন্য আমাদেরকে 23 বছর 21 বছর লড়াই করতে হয়েছে। আমরা একটা বিরতি নেই, বরং আমি শুধু ব্যাপারটি বলে রাখি যে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক প্রতিপক্ষের কথা বাদ দেন, আমরা সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রায় শুনি যে আমাদেরকে এইভাবে সমালোচনা করা হচ্ছে, আপনারা সমালোচনা করছেন, সুলতানা আপাদের সমালোচনা করছেন, যারা আসলে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করছে তাদের অনেকেরই সমালোচনা তো পারস্পরিকই হবে। যখন সরকারকে করেন, সরকার যখন আবার প্রতিপক্ষের জবাব দেয় তখন আপনারা বলেন সরকার অসহিষ্ণু হয়ে গেলে, এটা তো হবে না। আচ্ছা, আমি বিরতির পরে আচ্ছা এই বিষয়টা যদি আপনি সাম্প্রদায়িকতা নিয়ে আপনি প্রশ্ন বলেছেন, আপনি একটু যদি শুরু আমি জবাব দেব পরে, যদি আচ্ছা পরে এসে আপনি সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আপা আমরা চলে আসছি। আমরা একটু লেনিন ভাইয়ের কাছে শুনি যে সাম্প্রদায়িকতা নিয়ে আপা যেটি বলছিল যে লোকজন অনেক আশা করছে, জনগণ অনেক আশা করছে, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগকে মানে খুব অসাম্প্রদায়িক অবস্থান ধরে রাখতে পারছে এরকম কৃতিত্ব কি আর দিতে পারবো কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা 72 সাল না, 71-এর পটভূমিতে 72-এ আমাদের সংবিধান রচিত হয়েছিল, এবং খুব স্বাভাবিকভাবেই তখন ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত, মুসলিম লীগ, তারা বাংলাদেশের স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধিতা করেছে। আপনারা 72 সালে সংবিধানে ফিরে যেতে যাওয়ার কথা বলেন কেন? এটা কি একটা পলিটিক্যাল মানে এটা কোন একটা মার্ক নেয়ার চেষ্টা? আমাকে একটু বলতে দিন। না আমি সরি, আমি প্রশ্ন না করে বলতে দিন, কারণ প্রসঙ্গটা যখন আমি উত্থাপন করেছি 72-এর, তার অর্থটা হচ্ছে এই যে 72-এ মানুষের মধ্যে যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা ছিল তার পটভূমিতেই 72-এর সংবিধান হয়েছে, এবং সেখানে সংবিধানের 38 অনুচ্ছেদে 12 অনুচ্ছেদে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মুক্তিযুদ্ধে ওই দলগুলোর একটা ভূমিকা, আরেকটা হচ্ছে যে এই যে অসাম্প্রদায়িক বা সেকুলার চেতনা, সেটা অনেক বেশি তখন জাতীয় ঐক্য গড়ে তুলেছিল, তার পরিপ্রেক্ষিতে ওই সময়টা হয়েছে। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে দীর্ঘ 21 বছর আমাদের দেশে সংবিধানকে নানানভাবে কর্তন করা হয়েছে, তারপরে ধর্মের রাজনৈতিক ব্যবহার করা হয়েছে, এবং আপনারা সেগুলো জানেন, এটার বিস্তারিত ব্যাখ্যা আমার দরকার নেই। আমরা 1921 বছর পরে 1996 সালে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগকে প্রথম আবার ক্ষমতায়, কিন্তু ওই সময়কালে অন্য সাফল্য যাই থাক না কেন, ওই সময়ও কিন্তু আমরা সংবিধানে হস্তক্ষেপ করতে পারি না, কারণ আমাদের 2/3 মেজরিটি ছিল না।
আমরা এই 2/3 মেজরিটি অর্জন করলাম 2008 সালে, এটা আরো বেশি। এবং আমরা আমাদের সংবিধানকে আমরা যেই ইতিমধ্যে আরেকটা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালত থেকে জিয়াউর রহমান বা এরশাদ যেই সংবিধান সংশোধনী করেছিল সামরিক শাসকরা, সেটাকেও অবৈধ ঘোষণা করা হয়েছিল। কাজে এক ধরনের বাধ্যবাধকতাও ছিল যে ওই অবৈধতা তারা করেছে ওই সংশোধনীগুলো। কাজেই আমাদের জন্য আরেকটা দায়িত্ব এসে পড়ে যে সংবিধানকে তার আগের জায়গায় পুনঃস্থাপিত করা। এবং এই পুনঃস্থাপিত করতে গিয়ে আপনি দেখবেন যে আমরা রাষ্ট্রীয় 4 নীতি পুনঃস্থাপিত করেছি এবং প্রতিটি রাষ্ট্রীয় 4 নীতির প্রতিটির কিন্তু একটা করে এক্সপ্লেনেশন ছিল, সেগুলো হুবহু সেভাবেই আমাদের সংবিধানে পুনঃস্থাপিত হয়েছে। যেটা নিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ পুনঃস্থাপিত হয়েছে কিন্তু বিসমিল্লাহ রয়ে গেছে, যেটা নিয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ রাষ্ট্র ধর্মটা রয়ে গেছে, আমি বলবো যে হ্যাঁ এই জায়গাতে আমাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। সেটা কেন? সেটা হচ্ছে এই 21 শতকের দ্বিতীয় দশকের সামাজিক বাস্তবতা, এখানে স্পর্শকাতরতা আছে। কারণ আমাদের দেশে ধর্মনিরপেক্ষতাকেই ধর্মহীনতায় হিসাবেই প্রচার করা হয়েছে এবং আওয়ামী লীগকে জন্য কাঠগড়ায় দাঁড় করাতে হয়েছে, বারবার দাঁড়াতে হয়েছে যে ধর্মনিরপেক্ষ মানে। আপনি এটা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশে মসজিদ থাকবে না আর আজান হবে না, এই প্রচার তো উলুধ্বনি হবে। এটা তো বিএনপি নেত্রী নিজে বক্তৃতা দিয়েছে। আর আমার দেশের মানুষের একটা বড় অংশ তারা এই ব্যাপারে বিভ্রান্ত হয়েছে, তারা মনেও করেছে কি জানি আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় যদি না হয় সেটা আওয়ামী লীগ এখন। সুতরাং ওই বিষয়টাকে আমাদের কনসিডারেশনে রাখতে হয়, মানুষের এই ধর্মীয় অনুভূতিটা, এবং সেই বিষয়টা অনুভূতিটাকে রেখেই আমরা সংবিধানে রাষ্ট্রধর্মকে স্পর্শ করি নাই বা বিসমিল্লাহকে রেখেছি। আপনি বলতে পারেন যে এইটা একটু মানে স্ববিরোধিতা আছে। পাশাপাশি আপনি একটু ওভার কম্পেনসেট করছেন। আরেকটা বলি যে জয় বাংলা স্লোগান একদিকে হচ্ছে, আরেকজন শিক্ষককে কান ধরে উঠবস করানো হচ্ছে ধর্ম অবমাননার নামে, সেগুলিতে আমাদের সরকারও নিন্দা করেছে। ওটা তো সরকারের পক্ষ থেকেই নিন্দা এবং ওই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছে, ওটা তো আমরা প্রশ্রয় দিই না। কিন্তু প্রশ্নটা হচ্ছে মৌলিক, ধর্মের রাজনৈতিক ব্যবহার করবেন কিনা। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার একটা পিকুলিয়ার রূপ আছে। এখন ইউরোপে যেটাকে বলে যে অষ্টাদশ শতক আলোকিত শতাব্দী, রেনেসাসের পর এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, হ্যাঁ, তার একটা রূপ ছিল, একদল বলল যে সেকুলারিজম মানে হচ্ছে নাস্তিকতা, আরেক দল বলল যে নাস্তিকতা না, ধর্ম রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপ করবে না, শিক্ষায় করবে না, ধর্ম থেকে ইয়েকে কি বলে আলাদা থাকবে, শিক্ষাকে চার্চ থেকে আলাদা করলো, রাষ্ট্রকে আলাদা করা হলো, হ্যাঁ, কিন্তু ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। আমাদের এখানে ধর্মনিরপেক্ষতা আপনি দেখবেন যে এটার প্র্যাকটিসটার একটা বৈচিত্র্য নিয়ে এসছে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে আমাদের মাটি থেকে উত্থিত। এখানে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার নীতি ঘোষণা করেছেন 72 সালে, তারপরেও 72 সালে আওয়ামী লীগ এবং রাষ্ট্রীয়ভাবে এইটা ঘোষণা করার পরও 4টা ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এখন কেউ যদি তর্ক তুলতে চায় একাডেমিক্যালি যে তাহলে ধর্মনিরপেক্ষ কেমন কি করে হলো, কোরআন পড়েন, গীতা পড়েন না, ত্রিপিটক পড়েন, আমি বলবো যে এইখানে কোনো বিরোধ নাই। অমর্ত্য সেন 2011 সালে বাংলা একাডেমির একটা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে এসেছিলেন। তিনি কিন্তু এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে শেখ হাসিনার সামনেই বলেছেন যে এই যে আমাদের এই সকল দেশগুলোতে, পার্টিকুলারলি বাংলাদেশ একটা ইসলাম মুসলমান প্রধান সমাজে, সেইখানে এই সেকুলারিজমের যে এই যে চর্চা, যে ঠিক আছে এই রিচুয়ালগুলো মেনে নিয়ে রাজনীতিকভাবে ধর্মকে ব্যবহার না করা, সেইখানে কোনো বৈষম্য না করা। আমি অবশ্য বুঝতে পারছি না যে আমার কাছে পুরো ব্যাপারটাই রাজনৈতিকভাবে ব্যবহার করাই মনে হচ্ছে। আমি এটা আবারও আপনার কাছে একটু বুঝতে আসবো লেন ভাই। আমি একটু অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে আমার প্রশ্নটি একটু কমপ্লেক্স, তারপরে আমি একটু করতে চাচ্ছি যে আপনি জানেন যে হাইকোর্টের যে রায়ের কথা লেনিন ভাই বললেন, সে রায়টা আপনি জানেন যে আমাদের হাইকোর্টের বেঞ্চগুলি আসলে ঢাকার বাইরে করার কথা ছিল, সেই 8ম সংশোধনী বাতিল করে সেগুলি ঢাকার বাইরে যাওয়া হবে না, সেগুলিটা বাতিল করা হয়েছে। কিন্তু সেই একই সংশোধনীতে যে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হলো, সেই ব্যাপারে হাইকোর্ট কোনো কিছু কেন বললেন না? আর আমি আপনাকেই আজকে কোট করতে চাই, আপনি আজকে বলছেন যে রাষ্ট্র নিজেই বিচার ব্যবস্থার উপর আস্থাহীন, সেই কারণে অনেক কিছু তোয়াক্কা না করে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। কিন্তু আমরা যখন দেখি রাহাজানি, লুটতরাজ, অস্ত্র, খুন, গোলাবারুদ হাতে রাখা সহ 16 মামলার আসামি, যিনি আত্মস্বীকৃত একটি ডাকাত দলের প্রধান,
আমি হেমায়েত বাহিনীর হেমায়েতের কথা বলছি, তিনি জামিন পেয়ে যান, অপরাধ দমনে রাষ্ট্র বিচার ব্যবস্থার উপর আসলে আস্থাটা রাখবে কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। যদিও খুবই জটিল প্রশ্ন, আমি আস্তে আস্তে করে উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগে লেনিনের ছোট্ট একটা কথার কিংবা কথার ছোট্ট একটা প্রতি উত্তর হয়তো এখানটা একটু দিতে পারাটা মানে প্রয়োজন আমি বলে মনে করি। যেমন যে 2008 সালের নির্বাচনের কথা লেনিন নিজে এনেছেন, এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদের অভিজ্ঞতায় বহুদিনের মধ্যে 2008 সালের নির্বাচনটা কিন্তু একটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন ছিল, কিংবা ভালোভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন ছিল। এবং সেইখানটায় আমরা জানি যে 40% ভোটার প্রায় ছিল যারা প্রথমবারের জন্য ভোট দিয়েছে, তরুণ প্রজন্মের মানুষজন ছিল সেখানটায়। এবং অত্যন্ত স্পষ্টভাবে কিন্তু 72-এর সংবিধানে ফিরে যাওয়া, শুধু তাই না, লেনিন নিজেও সেটার মধ্যে অনেকখানি সম্পৃক্ত ছিলেন বলেই আমি জানি। সেটা হলো তাদের যে ইশতেহার সেই সময় ছিল। আমার মনে হয় যে আওয়ামী লীগের ইদানিং কালের যতগুলি ঘোষণা আছে, যতগুলি ঘোষণাপত্র আছে, এই ইশতেহারটা অন্যতম একটা চমৎকার এবং অত্যন্ত একটা, আমি বলবো যে প্রগতিশীল চিন্তা এবং বাংলাদেশের জন্য যথোপযুক্ত একটা ইশতেহার বলেই আমি সেটাকে অবহিত করব। এবং সেই ইশতেহারের ভিত্তিতে কিন্তু নারী নীতির পূর্ণ বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়ন, আদিবাসীদের স্বীকৃতির যে ব্যাপারটা ছিল সেখানটায় ছিল, ধর্মনিরপেক্ষতার বিষয় সেখানটায় নিয়ে আসা হয়েছিল। 72 সংবিধান আনলে তো অবশ্যই সেটা নিয়ে আসা, জ্বালানি কলানীতি নিয়েও আলাদা করে কথা ছিল, একদম পরিষ্কার করে সে কথা ছিল। লেনিন প্রথমে একটুখানি পরিবেশবাদী পরিকল্পনাবিদদেরকে ঢালাওভাবেই বলে দিয়েছেন যে উন্নয়ন বললেই তারা শুরু করে যে পরিবেশ নষ্ট হবে। অতখানি আমরা করি না, আমিও পরিবেশবাদীদের মধ্যে একজন, অতখানি আমরা করি না। আমরা নানান তথ্য তারপরে গবেষণা, সেটার উপর ভিত্তি করেই যেখানে যেখানে যেমন এখন সুন্দরবন নিয়ে আমরা ভীষণভাবে একটা অস্থির অবস্থার মধ্যে আছি, যে সুন্দরবন নষ্ট করার একটা বড় পায়তারা চলছে, সেখানে শুধু আমরা পরিবেশবাদী বলেই আমাদের কথা রক্ষা করা যাবে না, সেইভাবে আমাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে। এটা খুবই একটা অন্যায্য কাজ হচ্ছে বলে আমি মনে করি। তো সেই 2008 সালের নির্বাচন যদি ধরি, এত সমর্থন যেখানে দিল, তাহলে সামাজিক প্রেক্ষাপটের বিচারটা তারা কিসের ভিত্তিতে করছে? আমি একটা উদাহরণ দিই। হিন্দু নারীদের জন্য, আমরা তো ধর্ম নিয়ে যখন কথা বলি মনে করি যে বাংলাদেশে শুধুমাত্র মুসলমান মানুষদেরই কিংবা মুসলমান নারীদের ধর্ম নিয়েই হয়তো কথাবার্তা হয়। হিন্দু নারীদের বিবাহ রেজিস্ট্রেশন অত্যন্ত নিরীহ একটা ব্যাপার। সেই বিবাহ রেজিস্ট্রেশনটাকে যখন বাধ্যতামূলক করতে বলার জন্যে কোটি কোটি দরখাস্ত গেল আইনমন্ত্রী মহোদয়ের কাছে, তার কাছে 9 জন, আমি একবার হাতে গুনে বলে দিচ্ছি, 9 জন অত্যন্ত ঘোর মৌলবাদী হিন্দু মানুষ তাদের কাছে চিঠি লিখলেন যে এটা করলে হিন্দু ধর্মের উপরে হস্তক্ষেপ করা হবে। সে হাজার হাজার ভুক্তভোগী নারী, প্রগতিশীল মানুষ, তাদের সমাজের অন্যান্য যারা নেতৃস্থানীয় ব্যক্তি, বিশেষ করে নারীরা আছেন, তাদের সেই লক্ষ কিংবা আচ্ছা লক্ষ যদি না ধরে হাজার হাজার দস্তখতালা যেই চিঠি, সেটার পরিবর্তে 9 জনের দস্তখতালা চিঠির ভিত্তিতে এই বিবাহ বিচ্ছেদের আইনটিকে বাধ্যতামূলক করা হলো না, এখনো সেটাকে অপশনাল করে রাখা আছে। তাহলে যারা সরকারে থাকেন তারা আসলে কি, আমরা ছুরি হাতে নিতে পারি না, আমরা চাপাতি হাতে নিতে পারি না, মানুষ কোপাইতে পারি না বলে আমাদের কথার কোনো মূল্য নাই? 5 জন মানুষ যদি আমাদের বিরুদ্ধে কোপাতে পারে, তাদেরটাই বাস্তবতা হয়ে যায় সমাজের বাস্তবতা, আমাদেরটা কিন্তু আমরা যে কোপাতে পারি না, কিন্তু এত মানুষ সঙ্গে আছি। গণতন্ত্র সেটাকেই বলে যে এদেরকে সঙ্গে না, ওই কোপানো মানুষগুলিকে না। কিন্তু যারা সরকারে থাকে তারা কিন্তু ওদেরকে অনেক বেশি মূল্য দেয়, কোপানি মানুষগুলিকে আমাদেরকে দিতে চায় না। আচ্ছা, আর যেটা হলো যে আদালতের রায়টা নিয়ে, যেটা আমার কাছে একদম পূর্ণাঙ্গ উত্তর আছে, খালি আমি সেটা দাবি করতে পারি না। তবে এটা আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে রায়টার মধ্যে এত জটিলতা রাখা হলো কিসের জন্য। এবং একটা জিনিস তো ঠিকই যে আওয়ামী লীগকে আমরা যেভাবে দেখতে চাই, আজকে একটু অপ্রাসঙ্গিক মনে হলেও হতে পারে, কিন্তু লেনিন যেহেতু সামনে আছেন আমি বলি যে হ্যাঁ, 96 সালে 21 বছর পরে আওয়ামী লীগ ফিরে এলো, মানুষ একটা প্রগতিশীলতার হাওয়ার একটা পরশ পেল মোটামুটি ভাবে, যে হ্যাঁ আমরা সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে হয়তো ফিরে যাওয়ার একটা জায়গায় এলাম। তারপরে আবার কিছুদিন পরে যে নির্বাচন হলো, একেবারে নানান কাণ্ড কারখানা করে 2008 সালে এত বিরাটভাবে একটা বিজয় নিয়ে আওয়ামী লীগ ফেরত এলো। সেখানে কি নানান কাণ্ড কারখানা করে 2008 সালে এত বিরাটভাবে একটা বিজয় নিয়ে আওয়ামী লীগ ফেরত এলো, সেখানে কি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভিতরে সেই আন্তরিকতাটা আমরা দেখেছি? যে আমাদের যে কমিটমেন্ট ছিল, আমাদের যে অঙ্গীকার ছিল
সমগ্র জাতির সঙ্গে। আমরা সেই কাজটা করার জন্য যা যা করণীয় আমরা সেটা করব। লেনিন দুঃখের সঙ্গেই বলতে হয় যে সেখানে আমরা অনেক আপোষকামিতা দেখেছি, এবং যেহেতু 2008 সাল থেকে 2013 পর্যন্ত সেই সুযোগটা আওয়ামী লীগ অনেকখানি হাতছাড়া আমি বলবো করেছে, আজকে এসে আওয়ামী লীগ বিপদে পড়েছে নিজেই। একটা কথা শুধু বলি যে আজকে আওয়ামী লীগের দল বলতে কিছু নাই কেন। আমি একটা কথা বলি, বন্ধু হিসাবেই বলি, আজকে পাবলিকলি বলি, যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মনে হয় যেন পুরা দল ক্ষমতায় গেছে। যুবলীগ আমাদেরকে শাসন করতে চায়, ছাত্রলীগ আমাদেরকে শাসন করতে চায়, জমি জমা লুট তারা সব কিছুর মধ্যে তাদের একটা উপস্থিতি সেখানে আনতে হবে, তাদের একটা মানে বিরাট বড় হুলস্থুল তারা করে ফেলতে পারে। আওয়ামী লীগ দলটাকে গুছাবার চেষ্টাটা করে না কেন? দলের কাছেই কিন্তু আমাদের প্রত্যাশা, সরকারের কাছে সেরকম ভাবে নয়। আপা, আমরা একটা বিরতি নিয়ে বিরতির পর ফিরে এসে আমার প্রশ্নের ওই অংশটুকু যদি আপনি একটু বলেন যে এই 16 মামলার আসামি, যে সাংঘাতিক মামলার আসামি, সে আত্মস্বীকৃত দলের ডাকাত জামিন কিভাবে পায়, এটা নিয়ে আসলে রাষ্ট্র বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারবে কিনা। আর 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 হচ্ছে যে আমি লেনিন ভাই কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সেই ইশতেহারে। আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যখন চেয়ার ছেড়ে যান তখন তিনি বলেছেন যে এটি নখদন্তহীন বাঘে পরিণত হয়েছে। অর্থমন্ত্রী সংসদে বলেছেন 20,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে ফিরে এলাম। আপা, বিরতির আগে ওই রাষ্ট্রের যে নিজেই বিচার ব্যবস্থার উপর আস্থাহীন, এই বিষয়ে আপনার বক্তব্য একটু জানতে চাইছিলাম, যখন আমরা দেখছি যে এই 16 মামলার আসামি আসলে জামিন পেয়ে যাচ্ছেন। এখানে যে কথাটা আমি অনেক দিন ধরেই চিন্তা করেছি এবং বলেওছি প্রায়শই আমাদের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, সেটা হলো যে বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে একটা নৈতিক দায়িত্ব এবং নৈতিক কর্তব্য রয়েছে, সেটা কিন্তু পালিত হয় না আমাদের দেশে। যখন যে দলই ক্ষমতা আসুক না কেন, তারা বিচার বিভাগকে তাদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করার একটা চেষ্টা করে। কাজে তারা কিন্তু নিজেরাই খুব ভালোভাবে জানে যে এদের ক্ষমতা কতখানি, এবং এরা যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে ওই যে সবসময় উপরের কি নির্দেশ আছে সেটার দিকে তাকিয়ে থাকে। আমি নিজেদেরই একটা অভিজ্ঞতা বলি যে আমাদেরকে যখন রাঙামাটিতে আক্রমণ করা হলো পার্বত্য চট্টগ্রাম কমিশনের সদস্য হিসাবে, সেখানকার ডিসি, এসপি, থানার যে ওসি, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না যে কি করবে। তারপরে আমাদেরই একজন সহকর্মী যখন এইচ.টি. ইমাম সাহেবকে ফোন করলেন যে স্যার এরকম ভাবে ইমাম ভাই আমাদেরকে তো এরকম ভাবে আটকে রেখেছে, এখন একটা কিছু। যখন এইচ.টি. ইমাম যখন ফোন করলেন ডিসি কে যে ওখানটায় পার্বত্য চট্টগ্রাম কমিশনের সব সদস্যদেরকে আটকে রেখেছে পর্যটন হোটেলের মধ্যে, তোমরা কিছু করছো না কেন, তখন কিন্তু পুলিশের মুভমেন্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এই যে পুলিশের কিংবা আদালতের কিংবা যারা আইন ব্যবস্থাপনা, শুধু আদালতের কথা আমি বলবো না, আমি কিন্তু আইন ব্যবস্থাপনা বলছি, আইন ব্যবস্থাপনার মধ্যে যারা আছে তারা যে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা যে বিচারের মধ্যে ঢুকলে কোথা থেকে কোন হস্তক্ষেপ আসবে, কিভাবে সেখানটা প্রভাব বিস্তার করবে, এবং করার ফলে যারা দুর্ধর্ষ মানুষ তাদেরকেও তারা চেনে, রাইট, তাদেরও কোনখানে সুতার টান আছে সেটাও তারা জানে। কাজে ওই সমস্ত কিছু হওয়ার আগেই শর্টকাটে একটা কিছু ব্যবস্থা করে ফেলি। এই দুর্দর্শ মানুষের ক্ষেত্রে একটু প্রশ্ন আবার লেনিন ভাইয়ের কাছে যেতে চাই, যে দলের বিষয়ে প্রশ্ন তুলেছেন সুলতান আপা, আপনি নিশ্চয়ই সেটি মনে রেখেছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ একজন নেতাকে হত্যার দায়ে অভিযুক্ত পরোয়ানাভুক্ত একজন আসামি, যিনি আবার আওয়ামী লীগের সংসদ সদস্য বটে, আমি আমানুর রহমান রানার কথা বলছি, তিনি সদস্যপদ রক্ষায় সোমবার সংসদ অধিবেশনে হাজিরা দিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের সংসদীয় দলে কি এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারক মন্ডলে এরকম কোন সিদ্ধান্ত হয়েছে কিনা যে যাকে 2 বছর ধরে পুলিশ পলাতক দেখাচ্ছে তিনি কিভাবে নিয়মিত সংসদ সদস্য থেকে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন, পুলিশ তাই খুঁজে পাচ্ছে না। লেন ভাই, আপনাকে একটু বড় করেই জানতে চাইবো, আমরা কি একবারে শেষ বিরতিটা নিয়ে ফিরে আসবো? আমরা বিরতিটা নিয়ে ফিরি আপনার কাছে। ফিরে এলাম। আজকে বাংলাদেশে আইন সবার জন্য সমান কিনা সেরকম একটি প্রশ্ন ছিল, দলের ব্যাপারে প্রশ্ন ছিল সুলতান আপার, আর কারণ সংসদ সদস্য হাজিরা দিয়ে যাচ্ছেন, 2 বছর ধরে পলাতক থাকছেন, সব বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আপনার শেষেরটা দিয়ে আমি শুরু করি, পরে মূল প্রশ্নে যাই। যিনি সংসদ সদস্য যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তিনি তো আর সরকারকেও জানিয়ে আসেন নাই, সংসদের নেতা উপনেতা বা কাউকে জানিয়ে আসেন নাই। হ্যাঁ, এবং আপনারা দেখছেন সংবাদপত্রে বেরিয়েছে যে
তিনি স্বাক্ষর করে গেছেন। Right. এখন এটা সংসদের এখতিয়ার, এটা স্পিকার কি ব্যবস্থা নেয় তার উপরে আমরা নির্ভর করি। আওয়ামী লীগ এটার দায় গ্রহণ করবে না এই কারণেই যে আওয়ামী লীগ সরকারই কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানাটা তার না, বিরুদ্ধে জারি বিচার বিভাগ করেছে আলাদা তো বঙ্গবন্ধু। এখন লিন ভাই, হ্যাঁ, বিচার বিভাগ তো আলাদা, বিচার বিভাগ না, গ্রেপ্তারি বিচার পরোয়ানা। বিভাগ আলাদা, কিন্তু বিচার বিভাগ গ্রেপ্তারি তার পরোয়ানা বিরুদ্ধে যেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার কোনো প্রতিবাদ আওয়ামী লীগ তো করেননি বা তাকে কেউ ফুলের মালা দিয়ে নিয়ে আসা হয়নি। সুতরাং ওইটা সে তার পার্লামেন্টের মেম্বারশিপ রক্ষা করার জন্য সে হয়তো একটা কৌশল নিয়েছে, কারণ এই যে পরপর 3টা কর্ম অধিবেশন না করলে না থাকলে যে চলে যাবে Right. ন্যাচারালি সেই জায়গা, করলে- না থাকলে যে চলে যাবে Right. ন্যাচারালি সেই জায়গাটা করেছে। এখন এইভাবে এই অবৈধভাবে সংসদে এসে স্বাক্ষর দিলে কি হবে আমরা এটা দেখব যে স্পিকার কি করেন। একটু মাঝখানে এসে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হয়তো প্রশ্ন করাই যায় যে এরকম একজন চিহ্নিত মানুষ এরকম ভাবে ঘুরে ফিরে বেরিয়ে এসে চোখের সামনে দিয়ে এসে নিশ্চয়ই তিনি কোনোভাবে লুকায়িত ভাবে কিংবা কোনো ছদ্মবেশ নিয়ে আসেন নাই। ছদ্মবেশ নিয়ে আসলে সংসদে ঢুকতে পারার কথা না, স্বাক্ষর করতে পারার কথা না, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে এই প্রশ্নটা তো তোলাই যায় বোধহয়। না, হাজারটা প্রশ্ন তোলা যায়, কারণ সংসদ এরিয়ায় সবসময় যে পুলিশি তৎপরতা এরকম থাকে তা তো না, এটা একটা অন্যভাবে নিরাপদ লেনিন এলাকা যখন হিসেবে সংসদ ভাবা হয়। চলতে থাকে, সরি আমি এখন যেটা যাচ্ছি যে এটার চেয়ে বড় প্রশ্ন যেটা বলছেন যে আজকে এই যে নানান রকম ঘটনা ঘটে, Right. কেমন ছাত্রলীগের কথা বললেন, যুবলীগের কথা বললেন, বা আজকে আমি এই কথাটা বলি, সুলতানা ওই সময়টা বলতেছিলেন যে 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভেতর দিয়ে, হ্যাঁ, এই যে হত্যা সন্ত্রাসের রাজনীতি এবং সুশাসন সেটা যে চলে গেল, আইনের শাসন থাকলো না, সেটার তো একটা ধারাবাহিকতা আছে। এবং সামরিক শাসকরা পরবর্তীকালে এই একই ধারা তারা অনুসরণ করেছে, শুধু করেছে তা বললে চলবে না। এখানে মৌলিকভাবে এইটা বাংলাদেশকে বুঝতে হবে যে বাংলাদেশে, বাংলায় বললে দুর্বৃত্তায়ন, যে ক্রিমিনালাইজেশন অফ ইকোনমি অ্যান্ড দ্য পলিটিক্স, এটা তো পরস্পর হাত ধরাধরি করে হচ্ছে। আপনার এখানকার যে মানে এখন অর্থনৈতিক বিকাশ হচ্ছে, সবটা কি সুস্থ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট হচ্ছে? তা তো না। হ্যাঁ, কিন্তু- এই যে আপনি অর্থমন্ত্রী বললেন সাগর চুরি হয়েছে। দিলেন, হ্যাঁ, সাগর চুরি হয়েছে, 20,000 সরকার কোটি টাকা। এটাকে স্বীকার করছে যে এই জায়গায় এই যে লুটপাট যে করা হচ্ছে অর্থনীতিতে, যেই ধারাটা মানে সামরিক শাসকদের আমলে শুরু হয়েছিল, সেটা তো এখনো পর্যন্ত আমরা নির্মূল করতে পারিনি। কিন্তু দেশের মালিক হিসেবে যদি আমরা আপনাকে প্রশ্ন করি যে যারা এর দায়িত্বে আছে তাদের তো আমি কোনো শাস্তি হতে দেখছি না, বেতন টেতন বাড়তে টাড়তে দেখছি। না, অনেকেরই শাস্তি হচ্ছে, ওইটা আপনারা শাস্তিটা আবার দেখেন না, আপনারা দেখেন কেবল যেটা বাড়ে আর কি, শাস্তিটা দেখেন ইতিমধ্যে অনেক, যেমন এই যে সাভারের যেই লোক যে টাকা নিয়েছিল, হ্যাঁ, তাদের হলমার্ক তাদের তো শাস্তি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, এবং অনেক অফিসারেরও কিন্তু এই ব্যাপারে যারা দায়ী তাদেরকে করা হয়েছে। আমি যেটা বলতে চাই, এই রোগটা আইসোলেটেডলি কেবল ব্যক্তি হিসেবে না দেখে আমরা যদি সামগ্রিকভাবে আমাদের সমাজের ভিতরে অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে যে দুর্বৃত্তায়ন ঘটেছে, সেই দুর্বৃত্তায়নের হাত থেকে আমরা এখনো মুক্ত নই, এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমরা যেমন এটার বিরুদ্ধে স্ট্রাগলও করছি, অ্যাট দ্য সেম টাইম আমরাও এটার কিন্তু কিছুটা শিকারে পরিণত হই। কারণ কোনো দল যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকে, তখন মৌসুমি পাখি, ক্ষমতা লোভী বা ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য অনেকেই কিন্তু তখন জেনুইন আওয়ামী লীগের চেতে যে একটা কথা চালু হয়েছে হাইব্রিড, হ্যাঁ, এই কথাগুলো কেন আসে এই জন্যই যে ক্ষমতাকে অপব্যবহার করে তারা ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করে, এবং বলা যেতে পারে যে সফল হন, এবং অনেক ক্ষেত্রে সফল হয়। কিন্তু এই ব্যাপারে প্রশ্নটা হচ্ছে যে এই ব্যাপারে আওয়ামী লীগ কি কনসার্ন, আমরা কি এই ব্যাপারে সচেতন না? আপনি দেখবেন যে প্রায়শই আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন বক্তৃতায় কিন্তু তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে, ছাত্রদের মধ্যে যখন বলেন, তারা কিন্তু এই বিষয়গুলোকে অ্যাড্রেস করেন। কিন্তু আমি মনে করি না, এটা আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি মনে করি না যে এটা রাতারাতি এটা কেবল বক্তৃতা শুনেই সবাই সাধু বনে যাবে, এটার কোনো কারণ নেই। এটা একদিক থেকে একটা আইডিওলজিক্যাল স্ট্রাগল করতে হবে, অন্য দিক থেকে অর্থনীতিতে, রাজনীতিতে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, এবং তার ফলে হয়তো এই অবস্থাটা থেকে ক্রমান্বয়ে আমরা মুক্তি পাবো। এলো আর দল নাই যেটা বলেছেন, যেটা এটা ঠিকই যে যখন আমরা ক্ষমতার বাইরে থাকি তখন আমাদের তো দল ছাড়া অন্য কিছু করার নেই, আর আমরা যখন ক্ষমতায় থাকি স্বাভাবিকভাবেই আমরা তখন পার্লামেন্টে ব্যস্ত থাকি, আমরা কনস্টিটিউয়েন্সি নিয়ে ব্যস্ত থাকি,
আমরা নানান রকম উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি, তাতে এটা ঠিক যে আমি মনে করি যে দলের দৈনন্দিন কাজ, সাংগঠনিক কাজ, সেটা কিছুটা বিঘ্নিত হয় এবং তারই প্রতিফলন ঘটে যে দলের যেই সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড যখন একটু ঢিলে পড়ে যায়, তখন সেই সুবাদে দলের মধ্যে এক ধরনের স্থবিরতা আছে। মানুষের সাথে রাজনৈতিক যে মেলবন্ধন, সেটা কিন্তু দলের কর্মীরা গিয়েই করে। কিন্তু আবারও বলি যে দল যদি নিষ্ক্রিয়তার মধ্যে পড়ে যায়, দলের কর্মকাণ্ড যদি স্থবিরতা আসে, তখন মানুষের সাথেও কিন্তু যোগাযোগটা কমে যায়, সেক্ষেত্রে সম্পৃক্ততাটা কমে যায়। এবং এটা যাতে না ঘটে সেই জন্য কিন্তু আওয়ামী লীগ খুব সচেতন। এবং দেখবেন যে এবারেই আওয়ামী লীগ 2008-এ ক্ষমতায় এসে 2009 সালে যেমন কাউন্সিল করেছে, 2009-এর ঠিক 3 বছর পরে, কারণ সাধারণত আমরা দেখেছি যে আমাদের দেশের রাজনৈতিক মানে সংস্কৃতি হচ্ছে একটা রাজনৈতিক দলে একটা কাউন্সিল হওয়ার পরে 10 বছর 12 বছর চলে যায়। আওয়ামী লীগ এই জায়গাটা ব্রেক করেছে, 2009 হয়েছে, 12-তে হয়েছে, আর এটা আমাদের ঈদের পরেই হওয়ার কথা ছিল। ঈদের কারণে আমরা একটা পিছিয়ে অক্টোবরে করছি। আমি মনে করি যে এই কাউন্সিলের ভেতর দিয়েও কিন্তু ইতিমধ্যে আমাদের সকল উপজেলা অন্যান্য টায়ারে হয়েছে এবং আমি মনে করি দলের অবস্থা অনেক বেশি সংহত হয়েছে। এই রেগুলার যেই চর্চাটা, মানে সাংগঠনিক কর্মকাণ্ড, এটা অব্যাহত থাকলে আবার ওই প্রবণতাটা কমে। আপনার কাছে আমরা আবার একটু 30 সেকেন্ড শুনবো। আমরা যা দেখছি যে আদর্শগত বিচ্যুতির কারণে কেউ কেউ বলছেন আমরা যে আপনাদের রাজনৈতিক কর্মীরা অনেক ক্ষেত্রে কর্মচারীতে পরিণত হচ্ছেন, সেই বিষয়ে আপনার একটু 30 সেকেন্ড শেষ মন্তব্য শুনবো। তার আগে আমি সুলতান আপার কাছে একটু জানতে চাই যে আপা, টার্গেট কিলিং এর জন্য আসলে আমরা দেখছি যে দোষারোপ করা হচ্ছে একে অপরকে, অনেকে আন্তর্জাতিক যোগসূত্র থাকার কথা বলছেন। আপনি 1 মিনিট একটু বলবেন কিনা যে এই বিষয়ে আপনি আসলে কি ভাবছেন, যে টার্গেট কিলিংটা আসলে কিভাবে বন্ধ করা যায়, সরকার আসলে কি করতে পারে বা মানুষের কি অসুখ করা সারাতে হলে অসুখটাকে সঠিকভাবে চিহ্নিত করতে হয়। এই যে পরস্পরকে দোষারোপ এবং নানাভাবে এটাকে কিছুটা লুকিয়ে রাখার ব্যাপার করা, অস্বীকৃতির যে একটা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে, যে না এগুলি কিছু হচ্ছে না, কিংবা তোমরা যেটা বলছো সেটা সত্য না, কি ভিত্তিতে তারা বলছেন, কিংবা এখনই আমরা করছি, 24 ঘন্টার মধ্যে করছি, 2 দিনের মধ্যে করছি। এই যে একটা, আমি মনে করি যে একটা বিষয়কে স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে, একেবারে অ্যাকিউরেটলি ডায়াগনোজ করার যে একটা চিন্তা, সেটা থেকে সরে এসে সেটাকে যদি লুকাবার চিন্তাটা থাকে, তাহলে সেই অসুখটা তো সারানো যায় না। আমি মনে করি সেটা হয়তো বিচার্য হতে পারে কোনো না কোনো সময়, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতাটা, কিংবা সরকারের মধ্যে এই প্রবণতাটা এত প্রকটভাবে এখন চলে এসেছে, যার ফলে এই বিষয়টার আমরা কুলকিনারা সহজে করতে পারছি না। লিনবে কি মনে করছেন? আর রাজনৈতিক কর্মী নিয়ে যদি কিছু বলেন আমাদের 40 সেকেন্ড। না, আপনি যেটা বললেন রাজনৈতিক কর্মীরা কর্মচারী, ঠিক সেটা না, বরং রাজনৈতিক কর্মীরা অনেক সময় তাদের যে কর্মী হওয়া দরকার সেই জায়গাটা তারা ভুলে গিয়ে, হ্যাঁ, তাদের পলিটিক্যাল বিহেভিয়ার অনেক সময় প্রপার হয় না হওয়ার জন্যই মানুষের কাছে, মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশ্যই আমি বলবো যে এটা কর্মচারীর প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে যে ভূমিকাটা পালন করা উচিত, সেটার অনেক সময় ব্যত্যয় ঘটে। ক্ষমতায় থাকলে তারও বেশি ঘটে, কারণ আপনি এটা বুঝেন যে যখন ক্ষমতার বাইরে আমরা থাকি, তখন আমাদের সভানেত্রী, আমাদের দলীয় অন্যান্য নেতৃবৃন্দ দৈনন্দিন পার্টি কার্যক্রম যেভাবে দেখতে পারেন, এখন তারা মন্ত্রিসভার সদস্য, তাদের পক্ষে এখন দৈনন্দিন কার্যক্রম এতটা তো দেখা সম্ভব হয় না, এটা হিউম্যানলি ইম্পসিবল। রাইট। কাজে সেটারও একটা কিছু সেজন্য আপনারা আছেন। পড়ে যায়। যাই হোক, আজকে খুবই খোলামেলা আলোচনা করার জন্য অ্যাডভোকেট সুলতানা কামাল এবং জনাব নুহুল আলম লেনিন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।